ফাইনালি ভ্লাদিমির পুতিন তিনি সম্মতি দিলেন ইউক্রেন ইস্যু নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের ক্ষেত্রে। এইবারে এতদিন ধরে তিনি তো রাজি হচ্ছিলেন না, তিনি হঠাৎ রাজি হলেন কেন? এখান থেকে দুটো প্রশ্ন উঠে আসে। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে পুতিন এবং ট্রাম্প এই দুজনের মধ্যে কে চাপে পড়ে আদতে বৈঠকে রাজি হলো। আর দু নম্বর প্রশ্ন হলো যে 15ই আগস্ট এই দিনটাকেই কেন ঠিক করা হলো। এই প্রশ্নের উত্তরেই কিন্তু পাওয়া যাবে যে কেন আমি বলছি যে নরেন্দ্র মোদীকে নোবেল পিস প্রাইজ দেওয়া উচিত। প্রথমে জেনে নিই আমরা যে এই দুজনের মধ্যে, পুতিন এবং ট্রাম্পের মধ্যে আদতে কে ব্যাকফুটে আছে আর কে অফেন্সিভ মুডে আছে। দেখুন, বৈঠক 15 তারিখে হবে আমেরিকার আলাস্কাতে, কিন্তু তার আগেই পুতিন বেশ কয়েকটা শর্ত আগেই দিয়ে রেখেছে। প্রথম শর্ত হলো যে ইউক্রেনের ইস্টার্ন পার্টটা সেটা রাশিয়াকে দিয়ে দিতে হবে। এবারে এইটায় ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা নিশ্চয়ই রাজি আছে, কারণ এটা পুতিনের প্রথম শর্ত। তা সেই শর্ত না মানলে পুতিন রাজি হতো না বৈঠকের জন্য, তার মানে এটা মেনে নেওয়া হয়েছে। দু নম্বর, আমেরিকা বারে বারেই চাইছিল যে পুতিন এবং জেলেনস্কি তারা দুজনে সামনাসামনি বসে কথাবার্তা বলুক। তা পুতিন জানিয়ে দিয়েছে যে আমি জেলেনস্কির মুখ দর্শনও করবো না। ট্রাম্প তাতেও রাজি হয়েছে, ওই যে ঠিক আছে, তুমি জেলেনস্কির সঙ্গে কথা বলার দরকার নেই, আমি কথা বলতে রাজি। তার মানে এক্ষেত্রেও আমেরিকা পুতিনের কথা মেনে নিয়েছে। 3 নম্বর, ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকদিন ধরেই বলে আসছে যে ইউরোপের যে সমস্ত দেশগুলো আছে ইনক্লুডিং ইউক্রেন, এদের সঙ্গে আমার কথাবার্তা চলছে যে যদি পুতিনের সঙ্গে আমার বৈঠক হয় তাহলে সেই বৈঠক নিয়ে কি সিদ্ধান্ত হতে পারে বা কি পুতিনের দাবি দাবা মানা যেতে পারে, সেইটা নিয়ে আলোচনা চলছে। তার মানে ইউরোপ দুনিয়াও জানে, ইনক্লুডিং ইউক্রেন, পুতিনের কি দাবি রয়েছে, এবং সেটা মোটামুটি ভাবে যে মানা হবে সেটাও ঠিক আছে, কারণ না হলে এই বৈঠকে তো পুতিন রাজি হতো না। এবারে 4 নম্বর, ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগেই জানিয়েছিল যে জেলেনস্কিকে কয়েকটা ডকুমেন্টে সাইন করার জন্য রেডি থাকতে হবে যদি তিনি শান্তি চান। যদি এক্ষেত্রে তিনি আর একটা জিনিস তার সাথে যোগ করেছেন যে রাশিয়ার কিছু পার্ট ইউক্রেনে, ইউক্রেনের কিছু পার্ট রাশিয়ায় যেতে হবে এবং দুজনকে এটা মেনে নিতে হবে। এবারে ইউক্রেনের পার্ট যে রাশিয়াকে দিতে হবে, না হলে সিজফায়ার পুতিন করবে না, এটা দুনিয়া জানে। এবারে দুনিয়া ভ্লাদিমির পুতিনকে যতটা চেনে তাতে সবাই জানে যে পুতিন আর যাই হোক রাশিয়ার কোনো পার্ট ইউক্রেনকে দেবে না। এর থেকেও আর একটা জিনিস লাস্ট যেটা, সেটা হচ্ছে যে ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে আমেরিকান মিডিয়া অলরেডি বলা শুরু করে দিয়েছে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শেষ হতে চলেছে। আচ্ছা, বৈঠক এখনো হয়নি, পুতিন কি দাবি করবে ফর্মালি সেরকম কিছু নেই। আমেরিকা আদৌ মানবে কিনা সেটাও কিন্তু অফিসিয়ালি কোনো রকম কথা নেই, অথচ আমেরিকান সংবাদপত্র অলরেডি বলা শুরু করে দিয়েছে যে যুদ্ধ শেষ হতে চলেছে। এর থেকে কি বোঝা যায়? এর থেকে এটাই বোঝা যায় যে আমেরিকা যে কোনো প্রকারে এই ডিলকে সাকসেসফুল করতে চাইছে, কারণ যুদ্ধ আমেরিকাকে থামাতেই হবে। কেন থামাতে হবে? যদিও এক্ষেত্রে বলে রাখি যে জেলেনস্কি একটু কান্নাকাটি করছে, আবার এই সেঞ্চুরির সবচেয়ে বড় একজন জোকার কমেডিয়ান ছিল, ফট করে এসে রাষ্ট্রপ্রধান বানিয়ে দেওয়া হলো। দেখুন, এই ইউক্রেনের এই থেকে না কিন্তু সারা পৃথিবীর মানুষকে একটা শিক্ষা নেওয়া উচিত যে যাকে তাকে রাজনীতির সঙ্গে যোগাযোগ নেই, যাকে তাকে এরম একটা লোককে যদি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীগুলো বানিয়ে দেওয়া হয় তাহলে একটা দেশের যে কি সর্বনাশ হতে পারে, জেলেনস্কি কিন্তু সবচেয়ে বড় প্রমাণ তার। এইবারে আসি যে আমেরিকা কেন এতটা উদ্গ্রীব যে যুদ্ধ থামাতেই হবে, আর সেইখানেই কিন্তু যুক্ত আছে যে নরেন্দ্র মোদীকে কেন নোবেল পিস প্রাইজ দেওয়াটা উচিত বলে অন্তত আমি মনে করি। দেখুন, আমেরিকা কি করলো, 15% ট্যারিফ চাপালো, তারপর 50%, কারণ বক্তব্য ছিল রাশিয়ার থেকে কেন তেল কিনছে, এবং এই 50% হওয়ার পর আমেরিকা ভেবেছিল যে ভারত ভয় পেয়ে যাবে এবং তেল কেনা বন্ধ করে দেবে, বা সোজা কথায় আমেরিকার কথাটা মেনে নেবে। এবার ভারত সেটা করলো না। নরেন্দ্র মোদী কি করলেন, তিনি অজিত ডোভালকে রাশিয়ায় পাঠিয়ে দিলেন এবং নিজে ঘোষণা করলেন যে তিনি যাবেন হচ্ছে চায়নায় এসসিও বৈঠক সামিটে, সেখানে যাবেন 31শে আগস্ট। এর মধ্যখানে তিনি এটাও জানিয়ে দিলেন যে ট্যারিফ যা চাপাবার আছে আমেরিকা চাপাপ, ইন্ডিয়া রেডি আছে তার জন্য। কিন্তু এই অবধি ঠিক ছিল। এইবারে আবার নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন যে আগামী বছর 2026-এ ভারতে ব্রিক্সের যে সম্মেলন হবে সেইখানে ভারত নিউ ফর্ম অফ ব্রিক্স চাইছে। নিউ ফর্ম অফ ব্রিক্স মানে হচ্ছে একটা বিকল্প কারেন্সি, যেটা বারে বারেই ব্রিক্সের যে দেশগুলো, রাশিয়া তো বিশেষ করে,
যে বলছে যে ইউএস ডলারের যে ডমিনেন্স সেটাকে খতম করা হোক, তার বিকল্প ব্রিক্সের একটা নতুন ডলার তৈরি করা হোক। এবারে ভারত এতদিন ধরেই কিন্তু এই ব্রিক্স ডলার তৈরির ক্ষেত্রে একটুখানি চুপচাপই ছিল। এইবারে কি ভারত অ্যাগ্রেসিভলি সেইটার ওপরে কাজ করা শুরু করে দেবে? আর এইখানেই কিন্তু আমেরিকার ঘুম ছুটেছে যে যদি ভারত আমেরিকার বিরুদ্ধে ব্রিক্স কারেন্সিকে সমর্থন করে দেয়, তাহলে আমেরিকান ডলারের যে ডমিনেন্স সেটাই শেষ হয়ে যাবে। একদিকে তো ভারতের সঙ্গে এই যে ঝামেলা করে আমেরিকা ইন্দো প্যাসিফিক রিজিয়নে যে বন্ধু রাষ্ট্র তাকে কিন্তু হারিয়ে ফেলেছে, ফলে সেইটা একটা আমেরিকার অলরেডি লস হয়ে গেছে। তার সঙ্গে যদি ব্রিক্স কারেন্সি ইস্যুতেও ভারত, রাশিয়া, চায়না এবং ব্রাজিলের পক্ষে চলে যায়, যেটা ওরা বলছে, তাহলে তো আমেরিকার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। ফলে আদতে ডোনাল্ড ট্রাম্প ভারতের চাপে পড়েই কিন্তু পুতিনের সঙ্গে কথা বলতে রাজি হলেন এবং পুতিনের শর্ত মেনেই সেটা হবে। এইবারে আসি যে রাশিয়ার পার্ট। পুতিন দেখুন 15ই আগস্ট যে পুতিন এই ডেটটাকে ফিক্সড করেছে, সেটা কি পুতিন জানে না যে এটা আমাদের স্বাধীনতা দিবস? ওই দিনই তিনি কেন সেট করলেন? এইটা সেট করলেন এটা ভারতকে এই মেসেজটা দেওয়ার জন্য যে পুতিন যে বৈঠকে বসছে তার পেছনে কারণ হচ্ছে ভারত এবং নরেন্দ্র মোদী। তিনি চান না যে ভারতের মতো একটা বন্ধু রাষ্ট্র কোনোভাবে পুতিনের থেকে তেল কেনার জন্য স্যাংশনের মুখোমুখি হোক বা তার অর্থনীতি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক। কারণ আমেরিকা যে ট্যারিফটা চাপিয়েছে তাতে ভারতের অর্থনৈতিক ক্ষতি তো হবে। ফলে তিনি এই মেসেজটা দিলেন যে সেই ক্ষতিটা তিনি চান না। একজন বন্ধু রাষ্ট্র হিসেবে কিন্তু সেটাই করা উচিত যেটা পুতিন করলো। তার মানে কি হলো? তার মানে এটা হলো যে একদিকে আমেরিকা যে ভারতের চাপে পড়ে বৈঠকে বসছে, আর একদিকে রাশিয়া যে ভারতের সাথে সম্পর্কের জন্য, বন্ধুত্বের জন্য, যে সম্পর্ক বা বন্ধুত্ব রাশিয়া সবসময় ভারতের সাথে মেনটেন করে এসছে, তার স্বার্থে আদতে পুতিন রাজি হয়েছে বৈঠকে বসার জন্য। তার মানে এই যে বৈঠকটা হচ্ছে, যেখানে ইউক্রেন যুদ্ধ থেমে যাওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে, সেইখানে কিন্তু ভারত একটা প্রধান ভূমিকা পালন করছে। তাহলে যে ডোনাল্ড ট্রাম্প পৃথিবীতে কোনো রকম যুদ্ধ না থামিয়ে নিজে ক্ষমতায় আসার পর থেকে বরঞ্চ যুদ্ধ চারা পৃথিবীতে আরও লাগিয়ে দিয়েছে, সেই লোকটা যদি নোবেল পিস প্রাইজের দাবিদার হয়, তিনি দাবি করেছেন যে তাকে তিনি ডিজার্ভ করেন, তাহলে ভারতের নরেন্দ্র মোদী তিনি এই এত বড় যুদ্ধ যেটা 3 বছর ধরে চলছে, সেই যুদ্ধ থামাবার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করার পর কেন নোবেল পিস প্রাইজের দাবিদার হবেন না? এই প্রশ্ন আজকের ভিডিওয়ে আমি রাখলাম। আমি চাই যে আপনারা জানান যে আপনাদের কি মতামত। আমি কিন্তু এই দাবিটা তুললাম যে নরেন্দ্র মোদীকে নোবেল পিস প্রাইজ দেওয়া হোক, কারণ ভারতই এক্ষেত্রে কিন্তু অগ্রণী ভূমিকা নিল এই যুদ্ধ আগামী দিনে থামানোর ক্ষেত্রে।